আমি প্রভাষক নজির আহমেদ, নাঙ্গলকোট মডার্ন মহিলা কলেজ। তোমাদের সাথে অনলাইন ক্লাসে এসেছি। অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের আজকে পার্ট 7 আলোচনা করব। তোমরা যে যেখান থেকে অংশগ্রহণ করছো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার অপশনে গিয়ে ক্লাসটি শেয়ার করে নাও, যাতে করে তোমাদের বন্ধুরা তোমাদের সাথে ক্লাসটি উপভোগ করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করব আজকে দ্বিতীয় অধ্যায়ের ইলেকট্রিসিটি এবং ইলেকট্রিসিটি অফ ডিমান্ড, অর্থাৎ স্থিতিস্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপকতা সম্পর্কে আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি মনোনিবেশ করবে, আশা রাখি বুঝতে পারবে। আমরা শুরুতে যাচ্ছি ইলেকট্রিসিটি, স্থিতিস্থাপকতা। ইলেকট্রিসিটি বলতে আমরা বুঝি যে কোনো কিছুকে কী করা, বাড়ানো কমানো। যেমন আমরা যদি রাবারকে যদি একটু টান দিই তাহলে কি হবে, এটা বেড়ে যাবে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আগে রাবারটা বাড়ানো, অর্থাৎ প্রথম কাজটা হচ্ছে রাবারকে বাড়াইতে হবে। তাহলে প্রথম কাজটা হচ্ছে আমাদের স্বাধীন চলক বাড়ানো, এবং কতটুকু বাড়লো এটা হচ্ছে অধীন চলক। আমরা শুরু থেকে যেমন আমরা যদি লোহাকে যদি কোনো বাড়াই তাহলে লোহাকে বাড়বে, কখনো লোহাকে বাড়বে না। রাবার ইলেকট্রিসিটি রাবার বাড়বে। ইলেকট্রিসিটি হচ্ছে কোনো অপেক্ষককে বিবেচিত স্বাধীন চলকের মানের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের মানের যে শতকরা পরিবর্তন হয়, এই দুই পরিবর্তনের অনুপাতকে আমরা বলি স্থিতিস্থাপকতা। আবারও বলছি, স্বাধীন চলক সবসময় কোথায় যাবে, নিচে। তোমরা লক্ষ্য করো, স্থিতিস্থাপকতা সূত্রে আমরা স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলক উপরে থাকবে। অধীন চলকের শতকরা পরিবর্তনের যে হার বা অনুপাত বা আমরা যখন ভাগ করব সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। আশা রাখি বুঝতে পারছো। আমরা দ্বিতীয় স্টেজ চাহিদার স্থিতিস্থাপকতা, যেটাকে আমরা ইলেকট্রিসিটি অফ ডিমান্ড বলে থাকি ইংরেজিতে, সংক্ষেপে ইডি। ইলেকট্রিসিটি অফ ডিমান্ড কাকে বলে? চাহিদা অপেক্ষকে বিবেচ্য স্বাধীন চলক দামের, অর্থাৎ আমরা স্থিতিস্থাপকতায় স্বাধীন চলক যেটা সেখানে স্বাধীন চলককে আমরা চাহিদা স্থিতিস্থাপকতায় দাম ধরছি। অধীন চলকে সেটা আমরা চাহিদার শতকরা পরিবর্তন ধরছি। চাহিদা অপেক্ষকে বিবেচ্য স্বাধীন চলক দামের শতকরা পরিবর্তনের ফলে স্বাধীন চলকটা হয়ে গেছে এখন কি, দাম। অধীন চলকটা হয়ে গেছে কি, চাহিদা। অধীন চলক চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। আবারও বলছি, চাহিদার স্থিতিস্থাপকতা চাহিদা অপেক্ষকে বিবেচ্য স্বাধীন চলক দামের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলক চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে প্রাইস এবং কোয়ান্টিটি, যদি দাম 10 টাকা হয় তাহলে কত একক পাবো আমরা, 100 একক চাহিদার পরিমাণ পাবো। দাম যদি কমে 8 টাকা হয় তাহলে কি পরিমাণ পাবো আমরা, 140 একক। কত একক, 140 একক। তোমার দেখো সাংখ্যিক মানটা আমাদের কি হবে, অর্থাৎ দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ 100। দাম যখন কমে গেল, কি পরিমাণ কমে গেল, 110-এর মধ্যে কত কমছে, 2। 10 থেকে 8 বিয়োগ করলে 2, তাহলে 1-এ কত কমছে, 10/2। এখন 100-তে কত কমছে, 10/2 গুণন 100, 10 দুগুণে 20, 10 দুগুণে 20, তাহলে কত পার্সেন্ট কমছে, 20, 10, 5 20 100, তাহলে কত হচ্ছে তোমাদের, 10-এ কমেছে, কমে হয় 2, 1-এ কত, 10/2, 100-তে কত হয় 10/2 গুণন 100, 10 10-এ 100, কত পার্সেন্ট কমছে, 20%। ঠিক একইভাবে 100-তে বেড়ে গেল কত, 40, 1-এ কত, 140-এ কত, 40%। এখন আমরা যদি এখানে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করি তাহলে কত হবে আমাদের, 40% বাই 20%। আমরা পেয়েছি
পাইছি 2। এটাকে বলা হয় সাংখ্যিক মান। আমরা সাংখ্যিক মানটা এইভাবে আলোচনা আমরা বের করব, কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে আসলে সাইদার স্থিতিস্থাপকতা মূল নিয়ম অর্থাৎ মূল সূত্রটাতে আমাদের যেতে হবে। যাওয়ার আগে আমরা এটাকে আরও বিস্তারিত ব্যাখ্যা করব। সাইদার স্থিতিস্থাপকতা আর শতকরা পরিবর্তন বলতে আমরা কি বুঝি? চাহিদার শতকরা পরিবর্তন বলতে আমরা বুঝি চাহিদার পরিবর্তন ডিভাইডেড বাই মূল চাহিদা। চাহিদার পরিবর্তনকে ডেল কিউ দ্বারা প্রকাশ করা হয়, আর মূল চাহিদা হচ্ছে কিউ। এটা শতকরা পরিবর্তন ইন্টু 100। আবার দামের শতকরা পরিবর্তন বলতে আমরা দামের পরিবর্তনকে আমরা ডেল পি দ্বারা মূল দাম পিকে ভাগ করলে যেটা পাবে সেটা হচ্ছে দামের শতকরা পরিমাণ ইন্টু 100। এখন দেখো ডেল কিউ বাই কিউ ইন্টু 100, ডেল পি বাই পি ইন্টু 100, এর দুটো কাটাকাটি করলে আর কি থাকে? ডেল কিউ বাই কিউ ইন্টু ডেল পি বাই পি। আমরা এখান থেকে পেয়ে গেছি ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইডি ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কি। এই সূত্র তোমরা ভালো করে মুখস্থ করবে, এটা খুবই ইম্পর্টেন্ট এই সূত্রটা। তাহলে আমরা সর্বশেষ চাহিদার স্থিতিস্থাপকতা যে সূত্র আমরা পেয়েছি সেটা হচ্ছে ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। আমরা এখন অঙ্কের সাহায্যে এটা ব্যাখ্যা করব যেটার মান কত হবে। তোমরা দেখো, আমরা যদি এটা ব্যাখ্যা করি এখানে কি পাবো? ডেল কিউ। কিউ বলতে আমরা কি বুঝি? প্রথম কিউর মান কত হচ্ছে? 100। কিউ প্রাইম কত হচ্ছে? কিউ প্রাইম হচ্ছে 140 থেকে 100 বিয়োগ, তাহলে কত হচ্ছে? 40। তাহলে ডেল কিউ সমান কি পাইছি আমরা? ডেল কিউ হচ্ছে কি পরিবর্তন, কিউ প্রাইম হচ্ছে 140, তাহলে ডেল কিউ হচ্ছে কি 140 থেকে 100 বিয়োগ করলে আর থাকবে 40। এখন ডেল পি বাইর করো। পি প্রাথমিক দাম, পি হচ্ছে কত? 10। পি প্রাইম কত হচ্ছে? 8। এখন ডেল পি যদি আমরা বের করি তাহলে কি হবে? পরিবর্তন 10 - 8 = 2। ইজিলি আমরা এখন ফাইন্ড আউট করব ইলেকট্রিসিটি অফ ডিমান্ডের সূত্র আমরা বের করব। ডেল কিউর মান কত পাইছি আমরা? 40। ডেল পি এর মান পাইছি আমরা 2, এরপর ইন্টু পি এর মান পাইছি আমরা 10, কিউর মান পাইছি আমরা কত? 100। 2 × 4 কত পাইছি আমরা? 2। তাহলে ইলেকট্রিসিটির মান কত পাইছি আমরা? 2। তোমরা দেখছ ডেল পি মানে ডেল পি, সরি এখানে আমাদের ভুল হয়েছে। আমরা যখন ডেল কিউ পরিবর্তন হচ্ছে বড়টার থেকে ছোটোটা বিয়োগ, তাহলে এখানে কত হচ্ছে পরিবর্তন মানে 8 থেকে 10 বিয়োগ, 8 থেকে 10 বিয়োগ করলে এখানে কত থাকে? -2। তাহলে এটা হবে আমাদের ডেল পি হচ্ছে -2, এটা মাইনাস। আমরা যখন ইলেকট্রিসিটি করবো এটা 2 হবে, মাইনাস বাদ দিতে হবে, তাহলে আমরা ইজিলি আমরা ফাইন্ড আউট করছি যে আমাদের দাম, প্রাথমিক দাম এবং পরিবর্তিত দাম, প্রাথমিক চাহিদা পরিবর্তিত চাহিদা থেকে আমরা সহজে চাহিদার স্থিতিস্থাপকতা থেকে আমরা মানগুলো বসাইয়া সহজে আমরা বাইর করতে পারছি। আশা রাখি তোমরা বুঝতে পারছো। আবারও বলছি আমি, চাহিদার স্থিতিস্থাপকতা সূত্র হচ্ছে ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। ডেল কিউ হচ্ছে চাহিদার পরিবর্তন, অর্থাৎ আমার যে আগে চাহিদা ছিল পরিবর্তিত চাহিদা থেকে বিয়োগ করলে আমি কি পাবো? ডেল কিউ পাবো। দাম, আমার প্রাথমিক দাম ছিল 10, দাম পরিবর্তন হয়ে কত হয়েছে? 8। তাহলে পরিবর্তিত দাম থেকে মূল দাম বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে ডেল পি। আর পি হচ্ছে মূল দাম, কিউ হচ্ছে মূল চাহিদা। আশা রাখি সবাই বুঝতে পারছো। আমরা আজকে গুরুত্বপূর্ণ যে ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদার স্থিতিস্থাপকতা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত আলোচনা হয়েছে। আবার আমি বলছি যে চাহিদার স্থিতিস্থাপকতা হচ্ছে আমরা স্বাধীন চলককে আমরা কি ধরছি? দাম। অধীন চলককে আমরা ধরছি চাহিদা। অর্থাৎ দামের শতকরা পরিবর্তনের
ফলে চাহিদার শতকরা পরিবর্তনের অর্থাৎ এই দুইয়ের হার বা অনুপাতকে আমরা কি বলি? চাহিদা স্থিতিস্থাপকতা। আমরা চাহিদা বলতে কি কি জিনিস উপর নির্ভর করে, এটা আগের ক্লাস আমরা বলেছি যে চাহিদা নির্ভর করে সম্পর্কিত দ্রব্যের দামের উপর, ওই দ্রব্যের দামের উপর, ভোক্তার আয় রুচির উপর, সংখ্যার উপর, পরিবারের সদস্য সংখ্যা কতজন এটার উপর, বিশেষ করে আমাদের ভোক্তার আয়ের উপর আমাদের চাহিদা নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে। আমরা ইলেকট্রিসিটি স্থিতিস্থাপকতা, ইলেকট্রিসিটি অফ ডিমান্ড, চাহিদা স্থিতিস্থাপকতা আলোচনার পর আমরা এখন আলোচনা করব যে নির্ভরশীলতার উপর ভিত্তি করে চাহিদা স্থিতিস্থাপকতা তিনটি বিষয়ের ধারণা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই তিনটা বিষয়ের ধারণার মধ্যে 1 নম্বর হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। তোমরা এটা যেটাকে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলে থাকি। চাহিদার দাম স্থিতিস্থাপকতা, যেটা একটু আগে তোমাদেরকে আলোচনা করা হয়েছে যে কোনো অপেক্ষাকে বিবেচিত স্বাধীন চলকের মানের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের মানের যে পরিবর্তন সেটাকে অনুপাতকে স্থিতিস্থাপকতা। আর আমরা এটা বলছি দাম, যে কোনো অপেক্ষাকে বিবেচিত স্বাধীন দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে আমরা বলি চাহিদার দাম স্থিতিস্থাপকতা। অর্থাৎ ওটার সাথে শুধু মিল থাকবে, এখানে হবে দাম আর এটা হবে চাহিদা। আসো, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, যেটাকে ইংরেজিতে বলা হয় ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ওইটাও কোনো অপেক্ষাকে বিবেচিত আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা যে পরিবর্তন হয়, এটাকে আমরা বলি চাহিদার আয় স্থিতিস্থাপকতা। চাহিদার আয় স্থিতিস্থাপকতা যেটা তোমাদেরকে বলছি আগের ক্লাস, যেটা সম্পর্কিত দ্রব্য। সম্পর্কিত দ্রব্য বলতে আমরা দুই ধরনের দ্রব্যকে আমরা বুঝিয়েছিলাম, পরিবর্তক আর পরিপূরক দ্রব্য। পরিবর্তক হচ্ছে একটার বিনিময়ে আরেকটা। যেমন আমরা চা খাবো, চা খেলে কি লাগবে? চার সাথে কি হবে? চা কফি। চা না থাকলে আমরা কফি হলে চলবে। এটা হচ্ছে পরিবর্তক দ্রব্য বা সাবস্টিটিউট গুডস। আর কমপ্লিমেন্টারি গুডস পরিপূরক দ্রব্য হচ্ছে চা, চিনি। যে পরিমাণ চা লাগবে সেই পরিমাণ চিনি প্রয়োজন হবে। অর্থাৎ কোনো জিনিসের ভোগ বাড়াইতে হলে ভোগের পরিমাণও বাড়াইতে হবে। যেমন আমার এই কলম যদি আমি বাড়াই 1000, তাহলে কলমের ভিতরে কী থাকতে হবে? কালিও বাড়াইতে হবে। এটাই হচ্ছে পরিপূরক। অর্থাৎ যে এই সকল দ্রব্যে কী বাড়াইতে হবে? যেটা দরকার সেটার সাথে অন্য একটু দ্রব্য বাড়াইতে হবে। অর্থাৎ যেই পরিমাণ চা আমি সাপ্লাই দিব, সেই পরিমাণ চিনিও আমার কী করতে হবে? সাপ্লাই দিতে হবে। আশা রাখি তোমরা বুঝতে পারছ যে স্থিতিস্থাপকতা সম্পর্কে তিনটা ধারণা আমরা এখানে পেয়ে গেছি। সেটা চাহিদার দাম স্থিতিস্থাপকতা হইতে পারে, চাহিদার আয় স্থিতিস্থাপকতা হইতে পারে, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা সম্পর্কিত দ্রব্য, যেটাকে আমরা ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলে থাকি। আশা রাখি তোমরা অর্থনৈতিক প্রথম পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসটি আজকে স্থিতিস্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপকতা সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনার পর তোমরা বুঝতে পারছ। তো আমরা তোমাদেরকে বাড়ির কাজ দেব। আর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো লিখবে এবং শিখবে যে আমরা আজকে কি স্থিতিস্থাপকতা, বাড়ির কাজ হচ্ছে তোমাদের স্থিতিস্থাপকতা ও চাহিদা স্থিতিস্থাপকতার সংজ্ঞা। সংজ্ঞা 1। 2 নম্বর তোমরা পড়বে যে স্থিতিস্থাপকতার ধারণা, তিনটি ধারণা সম্পর্কে বিস্তারিত পড়ে আসবে। সেটি হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা, যেটাকে আমরা সম্পর্কিত দ্রব্যের সাথে তুলনা করে থাকি। ইংরেজিতে বলা হয় ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।